বর্তমানে সময়টা খেয়াল করুন তো, হয়তো আপনি বাড়ি আছেন, কিংবা কারোর সঙ্গে সময় কাটাচ্ছেন, কিংবা ঘুমোতে যাচ্ছেন, কিংবা অফিসে কোনো কাজ করছেন, কিংবা কারোর সঙ্গে গল্প করছেন, কি কোনো জায়গায় ঘুরতে যাবে প্ল্যানিং করছেন। এবারে কি মনে হয় যে আমার নিজের ইচ্ছা আমি নিজেই যা কিছু করতে পারি, নিজের নিয়ন্ত্রণ নিজের কাছেই, যে আমি আজকে এটা করলাম ওটা করলাম না, সেটা আমাদের নিজেদের ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকে। কিন্তু একবার কল্পনা করুন তো, যে কোনো চোর আপনার বাড়ি ঢুকলো না, তালা ভাঙলো না, আপনার পকেট মারলো না, কিংবা আপনার কোনো টাকা পড়েও গেল না, কিন্তু আপনি দীর্ঘ 10-15 বছর ধরে ইনকাম করেছেন, জমিয়ে রেখেছেন, সঞ্চয় করে ব্যাংকে টাকা রেখেছেন। হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার যে ব্যাংকে টাকা জমানো এতদিনের যে অ্যাসেট ছিল, সেই অ্যাসেটটা ঘুম থেকে উঠে দেখলেন যে কোনো কিছু আর নেই, সব কিছু ফাঁকা, পুরো জিরো ব্যালেন্স। কিরকম মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে একটা মানে যে এটা একটা হতেই পারে না, এরকমটা মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু 2024 সাল, 2025 সালে এই সমস্ত ঘটনা হতো, যে কোনো লিঙ্কে টাচ করো না, কিংবা কোনো ওটিপি দিচ্ছে দেখো সেখানে ওটিপিটা দিও না, কিংবা কোনো রকমের ফ্রড ফোন করে ব্যাংকের ম্যানেজার বলছি এরকমও বললো না, মানে বললো এরকম বললে এইসবগুলো করা যাবে না, এরকমটা ভাবতে 2025 সাল 26 মানে 2024-25 সালের দিকে এমনটা সবাই বলতো যে এইসবগুলো করা যাবে না, কোনো ভুল লিঙ্কের থেকে কিছু ডাউনলোড করো না, এটা বলতো সবাই। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে সেগুলো কিন্তু একদম সেটা কোনো রকমের ধারণার বাইরে চলে গেছে, ওই সমস্তগুলো হতেই আর হয়ই না। এখন কি এআই এখন কিন্তু এআই ব্যবহার করছেন, মানুষের মন কিভাবে কোন দিকে যায় সেটা কিন্তু হ্যাকাররা ব্যবহার করছেন। সেটা কিভাবে, সেটা আমি বিস্তারিত বলবো এই ভিডিওতে। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর, আমি বিভিন্ন অ্যাপসের ব্যাপারে ইনফরমেশান দেই, কিংবা কোনো ওয়েবসাইট কোনো রকমের সমস্যাজনক, কোনো রকমের ভুল লিঙ্কে ক্লিক করা, এই সমস্ত বিষয় আমি কিন্তু কোনো ভয় দেখানোর জন্য আসিনি, কিংবা কোনো রকমের কোনো কিছু প্রচার করতে আসিনি। এটা কিন্তু সাধারণ সমস্ত মানুষের কিন্তু দরকার। আর আমি যেগুলো বলে থাকি সব কিন্তু এই সমস্ত মূলক, মানে নিজেদের কাজে লাগানোর যে সমস্ত জিনিসগুলো নিয়ে বিস্তারিত বললে মানুষের উপকারে আসে সেই নিয়ে কিন্তু বলি। তো আজকে চলুন শুরু করা যাক, যে বিষয়গুলো কি, কোনগুলো আমরা করব না, সেই নিয়ে বিস্তারিত বলবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একদিন আপনি বসে আছেন, হঠাৎ করে দেখছেন যে আপনার মোবাইলে নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক না থাকতেই পারে, কোনো রকমের টেকনিক্যাল ফল্ট হতে পারে, কোনো রকমের মানে আইসি প্রবলেম। অনেক সময় কি হয়, এখানে টাওয়ারের সমস্যা, হঠাৎ করে নেটওয়ার্ক উড়ে যায়, এটা সাধারণত হয়ে থাকে। একদিন হঠাৎ করে দেখছেন যে আপনার ফোনের হঠাৎ করে নেটওয়ার্ক উড়ে গেছে। নেটওয়ার্ক উড়ে তো যেতেই পারে, ভাবছেন 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, তবুও নেটওয়ার্ক আসছে না। আপনি সিমটা খুললেন, ব্যাটারি খুললেন, ব্যাটারি তো এখন খোলা যায় না, যাদের ব্যাটারি খোলা যে ফোনগুলো ছিল সেইগুলো যদি হয়ে থাকে, সেই যা কিছু করলেন, একবার সুইচ অফ করে অন করলেন, তবুও নেটওয়ার্ক আসছে না। এবার আপনি ভাবছেন যে হয়তো কোনো রকমের সমস্যা হয়েছে, হয়তো ফোন কোম্পানি থেকে, টেলিফোন কোম্পানি থেকে হয়তো কোনো রকমের সমস্যার জন্য নেটওয়ার্কটা বন্ধ রেখেছে। তাহলে কি করব, কিছুক্ষণ ওয়েট করে যাই। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, হঠাৎ করে দেখছো যে বাড়ির অন্যান্য মোবাইলগুলো তো টাওয়ার রয়েছে, কিন্তু আমার মোবাইলে টাওয়ারটা নেই কেন, কি সমস্যা হতে পারে? এটা কিন্তু স্বাভাবিক একটা চিন্তা, দুশ্চিন্তার মধ্যে চলে যেতে পারো। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে 2-3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে, যে পেছনেটা কি হচ্ছে, সেটা কিন্তু একবারও ভাবনি, কিংবা ভাবেও না, লোক জানেও না তো যে কি সমস্যা হতে পারে। এটা কিন্তু স্বাভাবিক, সবারই মনে নাও আসতে পারে যে কোনো ফোনের সমস্যা হয়েছে। কিন্তু এই যে 2-3 ঘন্টার মধ্যে এটা হ্যাকারের সব কিছু কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এইবারে এরা এমনটা হলে কি করবে, যেটা কি করেছে, তোমার ওই যে তোমার 2-3 ঘন্টা 4 ঘন্টার সময় পেলো, তোমার যে নেটওয়ার্কটা অফ ছিল, তুমি মানে বিভিন্ন রকমের সুইচ অফ অন রিসেট ফিসেট করে দেখলে হলো না, কিন্তু তার মধ্যে ওদের সব কিছু হয়ে গেছে। আপনার যে ডাটা, যে আপনি যে ব্যাংক মানে যেটা দিয়ে আপনি মানে যে আধার কার্ড দিয়ে আপনি করে রেখেছিলেন, সিমটা তুলেছিলেন, সেই আধার কার্ডে অন্য সিম ওদের তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেলে ওরা তোমার এই সিমটা কিন্তু আর কিছু নেই, তোমার ব্যাংকের ওটিপি বলো, মেসেজ বলো, যা কিছু কিন্তু ওদের নিয়ন্ত্রণে, কিংবা ওদের সিস্টেমে আসবে ওটিপি, আপনার ব্যাংকের ওটিপি কিন্তু ওদের ওখানে আসবে। এরপরে আপনার ব্যাংকটা হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এইভাবে এটা হলে কি করবে,
এটা হলে কি করবেন, যখন দেখবেন যে কোনো নেটওয়ার্কের ফল্ট হচ্ছে দ্রুত খুব দ্রুত যাও কিছু পদক্ষেপ নিতে হবে। যদি বা হয়েও থাকে তাহলে কি করব সেইটা নিয়ে বলছি আমি। যেটা হলে সঙ্গে সঙ্গে এটা দেখতে পাচ্ছ আমার পাশে যে লিঙ্কটা রয়েছে, এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই সরকারি ওয়েবসাইটে স্ক্রিনশট করে নাও, এটা হয়তো স্ক্রিনশট করা হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে। এখন তো মানুষ যেই সেই স্ক্রিনশট করে না, স্ক্রিনশটের জামানা, হয়তো করা হয়ে গেছে। এই যে স্ক্রিনশটটা আমার পাশে আছে, এই স্ক্রিনশটটা করে নিন। এই স্ক্রিনশটটা করে নিলে ওই যে ওয়েবসাইটে গিয়ে, নিজের গুগলে গিয়ে, ক্রোমে গিয়ে, সেখানে গিয়ে ওয়েবসাইটে টাচ করলে সেখানে ওয়েবসাইটটা খুলে যাবে। সেখানে গিয়ে এখানে টাচ করলে সিম স্ট্যাটাসে গিয়ে মানে টাচ করলে সেখানে আপনার ফোন নাম্বারটা দিলে, তারপরে আধার নাম্বার দিলে সেখানে কিন্তু দেখা যাবে যে এখানে তোমার ওই ফোন নাম্বারে, তোমার আধারে কতগুলো সিম চলছে বা কোন নাম্বার অ্যাক্টিভিটি রয়েছে সেইগুলো কিন্তু এখানে বিস্তারিত দেখাবে। যারা যদি বুঝতে না পারো, তাহলে যারা ফোন সম্বন্ধে জানে একটু, মানে এটা সবাই স্বাভাবিক পারবে। এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছে আমি, এটা সরকারি মানে পোর্টাল, এখানে গিয়ে দেখলে ওখানে দেখা যাবে যে কোনো আনকাউন্ট নাম্বার যদি দেখা যায়, দেখতে পাও, তাহলে এখানটায় গিয়ে টাচ করে সেই আনকাউন্ট নাম্বারটা কিন্তু মানে এখান থেকে মুছে ফেলবে। মানে ওখানে কমপ্লেন করলে কিন্তু হয়ে যাবে। কমপ্লেন করলে ওখান থেকে সেই সিমটা কিন্তু মানে হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে, সেই নাম্বারটা অফ হয়ে যাবে। সরকারি পোর্টালে গিয়ে একবার চেক করে দেওয়া নেওয়া উচিত, একবার অন্তত চেক করা উচিত। যে এমনি ভালো থাকা কালীনও কিন্তু চেক করা উচিত যে আমার সিম নেটওয়ার্ক উড়ে যাক না যাক, এটা কিন্তু সকলেরই একবার দেখা উচিত। এই যে এটা স্ক্রিনশট করে নিয়ে একবার দেখে নিও, এটা কিন্তু করণীয়, সকলেরই করণীয়। এবার হচ্ছে নাম্বার 2, এটা তো গেল। এবার হচ্ছে নাম্বার টু হচ্ছে বিশ্বাসের সুযোগ নিয়ে ফরওয়ার্ডিং ট্র্যাপ। এটা হচ্ছে নাম্বার 2। সেটা কি? সেটা কিন্তু আমাদের গ্রামের দিকে, গ্রামের লোক কিন্তু খুবই কম বোঝে। মানে অনেকে বুদ্ধি আছে, আমি বুদ্ধিমতী সব গ্রামের লোক, কিন্তু আমি বলছি এটা হয়ে থাকে। কেমন? দেখা গেল তুমি কোথাও ঘুরতে গেলে কিংবা কোনো জায়গায় অচেনা একটা জায়গায় রয়েছো, সেখানে অচেনা একটা মানুষ এসে হঠাৎ করে বললো যে দাদা আমার ফোনটা চুরি হয়ে গেছে, কিংবা বললো যে আমার ফোনটা হারিয়ে গেছে, কিংবা রিচার্জ নেই, কি ফোনের একটা সমস্যা হচ্ছে, একটু তোমার ফোনটা দাও, আমি কথা বলে নেবো, একটুখানি কথা বলবো, বলে আমি 5 মিনিটের জন্য কথা বলে আবার তোমার ফিরিয়ে দিচ্ছি। আমরা কি করি, না জেনে তাকে ফোন করতে দেই। হ্যাঁ ঠিক আছে, কথা বলে নাও। এটা কিন্তু সবার হয়। দেখো মানে একবার এই ভিডিও দেখতে দেখতে কল্পনা করে দেখো, পেছনের ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখো তোমার সঙ্গে কোনোদিন ঘটেছে, এটা হতেই পারে। ওরকম হলে দেখবে তারা ফোনটা দ্রুত চেয়ে নিয়ে, কিন্তু এটাও একটা ট্র্যাপ, এটাও কিন্তু একটা ভুল সংকেত, মানে একটা ভুল কাজের মধ্যে কিন্তু ফেলে দিতে পারে, একটা ভুলের মধ্যে তোমার সেটা করে দিতে পারে। সেটা কিভাবে বলছি আমি, যেটা কিন্তু মানে সচরাচর এই ভুলটা হচ্ছে। তখন কি করে ওরা, যে ফোনটা নিয়ে সেখানে তোমার *401*21 দিয়ে কিন্তু এই ধরনের অনেক রকমের কোড আছে, দিয়ে ডায়াল করলে সেখানে একটা ফোন নাম্বারে কলটা মানে ফরওয়ার্ড হয়ে গেল। তোমার ফোনের কল, সমস্ত SMS সব কিন্তু ফরওয়ার্ড হয়ে গেল। মানে এটা ফরওয়ার্ডিং হয়ে গেল, যে তোমার কি হলো, তোমার ওখানে যে SMS আসবে, যে ফোন আসবে, সেটা কিন্তু অন্য এতে ট্রান্সফার হয়ে যাবে। তাতেও কিন্তু অনেক রকম হ্যাকাররা এই সুযোগটাও নিচ্ছে। এইবারে যখন এমনটা হয়ে গেল, কি করবে? সঙ্গে সঙ্গে কি করবে, যে দেখা গেল কেউ তোমাকে ফোনটা চাইছে, আগে বলছি যে এটা হয়ে গেলে কি করবে সেটা বলছি আমি। ধরো ফোনটা কেউ চাইছে, তখন কি করবে, দেখবে যে ফোনটা দেওয়ার আগে বলবে যে ঠিক আছে আমি ফোনটা দিচ্ছি, আমি আপনার ফোন নাম্বারটা বলেন, আমি তুলে আমি কল করে দিচ্ছি, লাউড স্পিকারে দিচ্ছি, এখান থেকে কথা বলে নাও। এখান থেকে কথা বলে নিয়ে লাউড স্পিকার দিয়ে আপনি কথা বলিয়ে দিলেন, সেটা কিন্তু সব থেকে ভালো হয়। নইলে সে ফোনটা নিয়ে সাইডে গিয়ে কী করলো সেটা বুঝতে পারলেন না। আর যদি বা হয়েও থাকে, আর যদি নাও হয়ে থাকে, এটা একবার চেক করতে পারেন। সেটা হচ্ছে কি, *#21# ডায়াল পেটে গিয়ে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছে, এইটাই দেখতে পাচ্ছেন যে *#21# পেটে গিয়ে দেখবেন যে স্ক্রিনে এইটা যদি দেখা যায়, ভয়েস নট ফরওয়ার্ডিং, এইটা যদি লেখা ওঠে আমার স্ক্রিনে, যে এই লেখাটা যদি ওঠে দেখতে পাচ্ছ, তাহলে মনে করবে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর যদি ওখানে দেখো অন্য কোনো ফোন নাম্বার দেখাচ্ছে, সেই যদি ফোন নাম্বার যদি অচেনা কোনো কিছু হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে এটা মুছে ফেলাও যায়। সেটা কি করবে, তাহলে মুছে ফেলার সমস্ত ফরওয়ার্ডিং মুছে যাবে। সেটা কি করতে হবে, ##, আমি এখানে দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনের উপরে, #002#, এটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মুছে ফেলতে পারবে। সবাই এটা চেক করে নিও একবার, যদি বা সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু মুছে নিও।
এই সমস্ত কিন্তু সবসময় হতে থাকে। এটা ভেবো না যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকারে আসবে। ভিডিওটা সমস্ত সবকিছু দেখে নিয়ে নিজের যে ফোনটা, স্মার্টফোনটা নিজে ব্যবহার করছি, তার মধ্যে কোনো কিছু ভুল হচ্ছে কিনা একবার দেখে নেওয়া যায়, একবার অন্তত দেখা উচিত। আরেকটা জিনিস কি, সেটা খুব কমন, যে আমরা প্রত্যেক দিন ফোন ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু অনেক কাজের হয়, অনেক কাজ করি আমরা, সেখান থেকে অনেক রকমের উপকার হয়। বিভিন্ন হোয়াটসঅ্যাপে জিনিসপত্র পাঠানো থেকে শুরু করে A to Z কিন্তু এখন মোবাইলের মধ্যে সবকিছু থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু একবার দেখা উচিত, সেটা হচ্ছে কি, আমরা বিভিন্ন রকমের ভিডিও সার্চ করি গুগলে গিয়ে। এটা কিন্তু সবার একটা স্বভাব, মানে দরকারি অনেক জিনিস দেখে, অনেকে অনেক কিছু দেখে ফেলে। আমি এখানে উল্লেখ করলাম না, সে ফোন, নিজের ফোন, ব্যক্তিগত চিন্তাভাবনার ব্যাপার, সেটা যা কিছু দেখতে পারে, কিন্তু সেটা দেখার সময় সেখানে যে গুগলের ভিতরে গিয়ে পারমিশনটা অ্যালাউ হয়ে গেল কিনা, সেখান থেকে আমার ট্র্যাক করছে কিনা, মানে ক্রোম যেটা আমরা ব্যবহার করি, গুগল ক্রোম থেকে আমরা বেশিরভাগ লোকজন ওখান থেকে বেশিরভাগ সার্চ করে, দিনে কয়েক কোটি কোটি লোক সার্চ করে এটা সেটা, বিভিন্ন রকমের জিনিসপত্র সেখান থেকে দেখে, বিভিন্ন কাজের জিনিস হয় কিংবা অন্যরকম জিনিসও হয়ে থাকে। কিন্তু গুগল হিস্ট্রিটা, সেখানে পারমিশন আমি কি দিয়ে রেখেছি, সেখানে ভয়েস নোটিফিকেশন অ্যালাউ করা আছে কিনা, সেটাও কিন্তু দেখা উচিত। আমার স্ক্রিনে দেখাচ্ছি যে ক্রোমে গিয়ে এই সেটিংগুলো একবার দেখে নেবে যে এখানটায় কোনো রকমের মানে পারমিশন অ্যালাউ করা আছে কিনা, অবশ্যই এটা দেখে নিও, নইলে কিন্তু বিপদ হতে পারে, বিভিন্ন রকমের ট্র্যাপে পড়তে পারো। এটা কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত। তারপরের প্রশ্ন আমি যাচ্ছি যে আর কি হতে পারে। পরে কিন্তু আরেকটা সমস্যা হয়, বেশিরভাগ লোকের এই সমস্যাটা হয়ে পারে, যারা ফোন সম্বন্ধে বোঝে তাদেরও কিন্তু এই ভুলটা হয়। সেটা কি, যে আমরা মানে ফোন ব্যবহার করতে করতে মানে এমনটা হয়ে যায় মাথা, যে আমরা বুঝতেই পারি না, যে কোনো একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলাম, কিংবা কোনো ফেসবুক দেখতে দেখতে সেখানে একটা মানে এখন দেয় কি, যে এই টর্চ লাইটটা ডাউনলোড করলে এখান থেকে তুমি বিভিন্ন রকমের টর্চ থেকে মানে দেয়ালের গায়ে সেখানে সিনেমা দেখতে পারবে, তারপরে এই অ্যাপটা ডাউনলোড করুন, এখান থেকে বিভিন্ন রকমের উপকার পাওয়া যায়। এরকম বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আমরা দেখে থাকি, যে এই অ্যাপে উপকার, ওই অ্যাপে এ সমস্যা। এমনকি সামান্য ক্যালকুলেটার অ্যাপ, যেখান থেকে আমরা বয়স ক্যালকুলেটর বলে একটা অ্যাপ রয়েছে, সেটা সচরাচর সবাই জানে। বয়স ক্যালকুলেটর কি হয়, সেখান থেকে মানুষের বয়স কতটা কি সেটা দেখা যায়, কিংবা কোনো ক্যালকুলেটর, এমনি নর্মাল ক্যালকুলেটর যদি অনেকের ফোনে থাকে না, সেটা কিন্তু ডাউনলোড করার পরে সেখানে গিয়ে দেখে, যখনই মানে ওপেন করছো, ডাউনলোড করার পরে ইনস্টল হয়ে গেলে, তখন ওপেন করার সময় একবার দেখে নিও যে পারমিশনটা কি কি চাইছে। পারমিশন বলতে কি, সেখানে দেখবে, ভালো করে দেখবে, সেখানে ভয়েস নোটিফিকেশন, SMS অ্যালাউ, তারপর গিয়ে গ্যালারি অ্যালাউ করতে বলে। সামান্য একটা ক্যালকুলেটর কিংবা টর্চ লাইট ডাউনলোড করলে সেখানে SMS ভেরিফিকেশনের জন্য অ্যালাউ করতে বলছে, কিংবা ভয়েস নোটিফিকেশনের অ্যালাউ করতে বলছে, কিংবা গ্যালারি অপশন অ্যালাউ করতে বলছে। এই সমস্ত যদি হয়ে থাকে, যদি চাই, তাহলে অবশ্যই এটা দেখে নাও। আমার পাশেও তো আমি দিয়ে দিচ্ছি, এরকম যদি অ্যালাউ করতে বলে, সামান্য টসের জন্য যদি তোমার ভয়েস নোটিফিকেশন অন করতে হয়, সামান্য টসের জন্য, ক্যালকুলেটরের জন্য যদি গ্যালারি অপশন অ্যালাউ করতে হয়, সেটা কিন্তু অরিজিনাল অ্যাপ না। এখানে কোনো সমস্যা হতে পারে, আপনার গ্যালারিতে কি আছে সেই ইনফরমেশন কিন্তু নিতে পারে, কিংবা আপনার যে সমস্যা, মানে আপনি কি কোথায় কি করছেন, সেই ভয়েস নোটিফিকেশন কিন্তু নিতে পারে। এই জন্য যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে ভালো করে বিস্তারিত দেখে সেখানে অ্যালাউ করবেন, অবশ্যই দেখে নিন। এখন অ্যাপেও কিন্তু মানুষ একটা অ্যাপ ডাউনলোড করলেন, ক্যালকুলেটর অ্যাপ, সেখান থেকে তোমার সমস্ত ফোনের ডাটা সব কিন্তু ওদের কাছে চলে যাবে। কিভাবে, আপনার ফোনে, আপনার ফোন পে আছে, গুগল পে আছে, বিভিন্ন রকমের পে থাকে, সেখানে আমি বিভিন্ন রকমের পাসওয়ার্ড দিয়ে রেখেছি, আমি নিজেই জানি, অন্য কেউ জানছে না, কিংবা অন্য কেউ জানে না আমি কি সার্চ করছি ফোনে গিয়ে, ক্রোমে গিয়ে কি দেখছি, এটা কেউ জানে না। আমার তো মনে হতে পারে যে জানি না, আমি নিজেই জানি কেউ জানে না, কিন্তু তোমার ওই ক্যালকুলেটর অ্যাপ, বিভিন্ন ক্যালকুলেটর বলে না, অ্যাপ স্টোরে, প্লে স্টোরে সবই থাকে, বিভিন্ন অ্যাপসের ওখানে পারমিশন দেওয়ার আগে একবার দেখে নেবে যে সেই পারমিশনের যোগ্য কিনা। সেই অ্যাপে যদি আমার ক্যালকুলেটর অ্যাপে যদি আমার সেখানে ভয়েস নোটিফিকেশন চাই, সেখানে যদি SMS ভেরিফিকেশনের জন্য সেখানে অ্যালাউ করতে পারে, তাহলে সেটা সঠিক অ্যাপ হতে পারে না। সেই জন্য ভালো করে আজকের থেকে দেখে নিই, ওই ভিডিও দেখার পরে নিজের ফোনে গিয়ে গ্যালারিতে না, সেটিং এ গিয়ে, অ্যাপ ম্যানেজারে গিয়ে সমস্ত অ্যাপের ইনফরমেশন চেক করে নিও। সমস্ত অ্যাপের যে অ্যাপগুলো ডাউনলোড করা আছে সেইগুলোর ইনফরমেশন একবার চেক করে নিও, যে কোথায় কি অ্যালাউ করে রেখেছো। আজকের না হলে পরে ফাঁদে পড়তে পারো, অবশ্যই এটা দেখে নিও। তারপর
তারপরে স্টেপ আমি দেখাবো। এমন ইনফরমেশন কিছু আমি এই ভিডিওর মধ্যে রেখেছি, সেটা সচরাচর অনেকেই বলে না, অনেকে বলে অনেকে বলে না, এটা অনেকে জানাও নেই। সেই জন্য ভিডিওটা মানে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখা উচিত। কোনো একটা গাড়ি কিনবো কি কোনো একটা বাড়ি তৈরি করবো, তার জন্য কিছু টাকা কম পড়ছে, সেটার জন্য একটা বড় লোন নেব। সেই লোনের জন্য আমি হঠাৎ করে কোনো ব্রাঞ্চে গেলাম ব্যাংকের, যে আমার কিছু লোন দরকার। সেই লোন নিতে গিয়ে হঠাৎ করে দেখছো যে তোমার সিভিল চেক করাতে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যেখানে আপনার নামে একটা 10 লাখ টাকা লোন হয়ে রয়েছে, কিন্তু আদৌ সেই ডকুমেন্টস গুলো নিয়ে যে আমার এই ব্যাপার, আমি কিন্তু লোন নেইনি কিন্তু লোন হয়ে গেছে। সেই জন্য অবশ্যই এটা কিন্তু একটা ভুতুড়ে লোন, মানে লোন আমি নিলাম না, কিছুই আমি করলাম না, কিন্তু আমার নামে লোন আমার শোধ করতে বলছে। এটা শোধ করা যায়, আর অনেক টাকা তো লোন হয়ে যায়, অনেকের ভুল করে হয়ে গেছে। সেই জন্যে অবশ্যই সিভিলটা চেক করা দরকার। এই লোনটা তুমি নাওনি, কিংবা 2-5 হাজার টাকা লোন হয়ে রয়েছে, কোন সালে, সেই এখান থেকে 2020 সালে 2002 সালে সেখানে লোন নেওয়া ছিল, সেই লোনটা হতে 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 অনেক বড় সংখ্যা হয়ে গেছে। আমার চোখের সামনে দুটো ঘটনা আমি দেখেছি, আমি একদম সত্যি ঘটনা, আমার চোখের সামনে, আমার তাদের চেনা পরিচয়, তাদের কিন্তু 18,000 টাকা লোন ছিল একজনের কিন্তু মানে 10,000 টাকা সামথিং এরকম কি একটা লোন ছিল। যাই হোক, তাদের ওই লোনটা কিন্তু বড় হয়ে একজনের হয়েছে 45,000 টাকা, আরেকজনের হয়েছে 45,000 টাকার উপরে, মানে 60-70 হাজার টাকা মতো হয়ে গেছে। সে এখান থেকে অনেক পেছনে একটা আইসিআই ব্যাংকের থেকে হয়েছে, আর একজনের দেখাচ্ছে সেখানে কোন একটা ব্যাংক, যেটা আমার মনে হচ্ছে না। এরকম দুটো ব্যাংকের থেকে দুজনার ঘটনা আমার চোখের সামনে এসে যেরকম ঘটনা দেখা যায়, কিন্তু আমি নিজে চোখে দেখেছি দুটো ঘটনা, যে তারা কোনো লোন টোন কিছু নেয়নি, তারা অন্য জায়গার থেকে লোন নেবে বলে সব কিছু কাগজপত্র কমপ্লিট, লোন তাদের পুরো সবকিছু হবে, সেরকম সময় হঠাৎ করে দেখছে তাদের সিভিলের মধ্যে 45,000 টাকা তার নামে মানে পুরো ডিউ হয়ে আছে, লাল কালি দাগ পড়ে আছে যে এত টাকা লোন সে শোধ করেনি। কোন সালে একটা 18,000 টাকা নিয়েছিল, সেই 18,000 টাকা তা মানে মাইনাস হতে 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 তার বড় সংখ্যা 45-46 হাজার টাকা হয়ে গেছে। যদি এখন না শোধ করে, ওর থেকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকাও কিন্তু হতে পারে। পরবর্তীতে ভবিষ্যতে সেই লোন কোম্পানি বাড়িয়ে এসে কিন্তু অ্যাটাক করতে পারে, বিভিন্ন পুলিশ টলিশ নিয়েও কিন্তু আসতে পারে। এই সমস্ত সমস্যা কিন্তু এখন প্রায় লোকের হচ্ছে। এই জন্যে নিজেদের সিভিল চেক অবশ্যই করা দরকার। যেমন আমরা নিজেরা অসুস্থ আছে কিনা, কোনো সমস্যা শরীরের ভিতরে আছে কিনা, আমরা কি করি বছরে একবার কিংবা অনেকদিন পর একবার অন্তত পেটের ফটো তুলে দেখি, যেমন যে আমার শরীর ঠিক আছে কিনা, ঠিক তেমনই প্রত্যেক 6 মাস 1 বছর অন্তর একবার নিজের সিভিলটা চেক করা উচিত। সেটা কিভাবে হয় জানো? এটা হচ্ছে কোনো জায়গায় কেউ তোমার যে সিম তুমি তুলেছো, কোনো জায়গাতে সিম কোম্পানি হোক, কোনো হোটেলে তুমি গেছিলে, সেখানে গিয়ে যে তুমি মানে আধার কার্ড দিয়েছিলে, কিংবা কোনো জায়গায় গিয়ে কেউ লোন নিতে গিয়ে সেখানে যখন তোমার সব কিছু পারমিশন দেওয়ার সময় তুমি দেখোনি, তোমার নামে আরেকটা লোন নিয়েছে, এরকমটা কিন্তু হচ্ছে। কোন সালে কেউ তোমার ডকুমেন্টস নিয়ে লোন নিয়েছিল, এরকমটা কিন্তু হচ্ছে। অন্য ফোন নাম্বার দিয়ে তোমার নিজের ডকুমেন্টসটা সেখানে অ্যাপ্লাই করেছে, লোন তার নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন তোমার নামে লোন হয়ে উঠে আছে। সেই জন্য কি করণীয়, যদি লোন হয়ে থাকে, আমার চোখের সামনে তো দুজনের হয়েছে, আমি নিজেই বলে দিয়েছিলাম যে লোন যেখান থেকে হয়েছে সেইখানটায় আগে গিয়ে যোগাযোগ করো। যেমন যে লোনের যে ব্যাংকটা দেখাবে, ধরো কারোর আইসিআই ব্যাংকের থেকে, আমি যেটা দেখেছিলাম আইসিআই ব্যাংকের থেকে লোন হয়েছে, অন্য কারোর অন্য ব্যাংকের থেকে হতে পারে, সেই ব্যাংকে গিয়ে আগে যোগাযোগ করতে হবে যেটা সম্ভব, মানে এটা কিভাবে হয়েছে, মানে সেখান থেকে কোনো রকমের ইনফরমেশন পাওয়া যায় কিনা আগে দেখতে হবে। তারপরে যারা লোন দেয়, বিভিন্ন কোম্পানির লোন দেয়, তাদের কাছে গিয়ে লোন নাম্বারটা নিয়েও লোন নাম্বার বের করে সেটাও নিয়ে দেখতে পারো। যদি অনেক বড় ধরনের লোন হয়ে থাকে, সেটা ডিউ হয়ে যায়, অনেক লোকের কিন্তু হয়েছে, তাহলে কি করবে, সঙ্গে সঙ্গে ওখানে যদি না হয়, সেখান থেকে ক্রাইম ব্রাঞ্চ, তোমার নিকটবর্তী ক্রাইম ব্রাঞ্চে গিয়ে ডিটেলসটা, তোমার ডকুমেন্টসগুলো নিয়ে, যে আমার এই ব্যাপার, আমি কিন্তু লোন নেইনি কিন্তু লোন হয়ে গেছে। সেই জন্য অবশ্যই এটা কিন্তু একটা ভুতুড়ে লোন। এই যে ভুতুড়ে লোনের সম্বন্ধে বললাম, এটা বুঝতে পারলে তাহলে বিভিন্ন রকমের লোন কিন্তু মানুষ না নিয়েও কিন্তু লোন হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখা কিন্তু অবশ্যই দরকার আছে, নিজের সিভিলটা চেক করবে, এটা আমার লাস্ট কথা। তারপরে হচ্ছে আর একটা সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু একটা বিশাল বড় সমস্যা। সেটা হচ্ছে যে এটা মানে কেমন ধরনের একটা প্রতারণা, সেটা হচ্ছে তোমার নিজের কোনো অচেনা দোকানদার কিংবা অচেনা কোনো জায়গায় গিয়ে কোনো টাকার দরকার হলো, সেটা আপনি ফোন পে দিয়ে টাকা মারতে পারছেন না, কিংবা কোনো অনলাইন ট্রানজ্যাকশন করতে পারছেন না, হাতে টিপ দিয়ে টাকা তুলতে হবে।
ব্যাংকের থেকে টাকা তোলা সব থেকে সেফ। কোনো অনলাইন দোকান থেকে যদি টাকা তোলো মানে তুলতে হয় তোলেন, তাহলে সেই ক্ষেত্রে চেনা জানা লোকের কাছ থেকে তোলা ভালো। নইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে অন্য একটা জায়গায় ফিঙ্গার নিয়ে তোমার সেলিকল আটা দিয়ে, বিভিন্ন রকমের আঠা আছে সেই দিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মানে ফিঙ্গারপ্রিন্ট, তোমার ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে ডুপ্লিকেট নিয়ে কিন্তু সেখান থেকে যা কিছু করতে পারে, তোমার ব্যাংকও কিন্তু ফাঁকা করে দিতে পারে। সেই জন্য কি করবে, যদি বা কোনো জায়গার থেকে টাকা তোলো সেই ক্ষেত্রেও কিন্তু একটা নিরাপত্তা আছে। সেটা করতে গেলে আমার সাইটে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মানে ওয়েবসাইটে গিয়ে, আমি প্রথমে ওয়েবসাইটটা বলি। ওয়েবসাইট মানে গুগলে গিয়ে কিংবা ক্রোমে গিয়ে সেখানে লিখবে ইউআইডিআই, শুধু ইউআইডিআই, আধারের একটা ওয়েবসাইট। সেখানে গিয়ে আধারের ওয়েবসাইটে গিয়ে তোমার নিজের আধারের মানে নাম্বার দিয়ে বায়োমেট্রিক লক করা যায়। আধার নাম্বারটা দিয়ে সেখানে ঢুকলে দেখবে বায়োমেট্রিক লক বলে একটা অপশান রয়েছে। সেই বায়োমেট্রিক লক অপশানে গিয়ে তোমার বায়োমেট্রিকটা মানে যে ফিঙ্গারটা সেখানে মানে লক করে রাখতে পারো, ডিজিটাল চাবি আর কি। আমি কিন্তু অ্যাকচুয়ালি ডিজিটাল চাবি দিতে এসেছি আপনাদের কাছে, মানে কোনো রকমের মানে শেখাচ্ছি না, কিন্তু এটা দরকার। মানে ডিজিটাল চাবি এগুলো কিন্তু একটা একটা কথা যে তোমার বায়োমেট্রিক লকটা, এটা কিন্তু অনেকে জানে, আমি বলছি না যে কেউ জানে না, আমি জাস্ট যারা জানে না তাদেরকে আমি বলছি যে ডিজিটাল লকটা কিন্তু অবশ্যই করে রাখা উচিত, বায়োমেট্রিক লকটা করে রাখা উচিত। তার কারণ যে যেখানে সেখানে গিয়ে আপনি 10 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য কিংবা 10 মিনিটের জন্য লকটা খুলতে পারো। আর সব থেকে কি, এম আধার বলে একটা অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে পেয়ে যাবে। এম আধার, এম আধার যেটা লেখা আছে আমি এখানে আমার পাশে দিয়ে দিচ্ছি। এই এম আধার অ্যাপটা ডাউনলোড করে সেখানে গিয়েও কিন্তু করতে পারো। যারা ওয়েবসাইট থেকে করতে পারবে না, ক্রোমে গিয়ে করতে পারবে না, তাদের ক্ষেত্রে এম আধার অ্যাপটার মধ্যে গিয়ে তোমার আধার নাম্বার দিয়ে লগ ইন করলে সেখানে দেখবে তোমার বায়োমেট্রিক লক করার অপশান রয়েছে, আরও অন্যান্য অপশান রয়েছে। বায়োমেট্রিক লক করবেন, আবার যখন ইচ্ছা হবে যেখানে গিয়ে টাকা তোলার পরে আবার বায়োমেট্রিক অটোমেটিক অটো সিস্টেম করা রয়েছে, আবার কাজ মিটে গেল, 10 সেকেন্ডের কাজ হয়ে গেল, আবার বায়োমেট্রিক লক হয়ে গেল। সেই ক্ষেত্রে তোমার আধার মানে তোমার বায়োমেট্রিক যদি কেউ নিয়েও থাকে তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করবো আমরা, এম আধার কিংবা ইউআইডিআই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেখানে পুরো একদম পরিষ্কার, যদি না পারো কারোর দিয়েও করে নিতে পারবে, কোনো অনলাইন দোকানে গিয়েও কিন্তু করে নিতে পারো, কিংবা বাড়ির কাউকে দিয়েও করে নিতে পারো। বায়োমেট্রিক লকটা করা কিন্তু অবশ্যই অতি অবশ্যই দরকার। তাহলে মনে থাকবে যে বায়োমেট্রিক লকটা আমরা সবাই করব। আর একটা কমন সমস্যা হচ্ছে এই যে কোনো হোটেলে কোনো জায়গায় আপনি পরিবার নিয়ে ঘুরতে গেলেন, সেখানে গিয়েও আধার কার্ড জমা দিতে হয়, কি কোনো জেরক্স কপি জমা দিতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন কিন্তু ইউআইডিআই কিংবা এম আধার থেকে কিন্তু ওখান থেকে ডকুমেন্টস ডাউনলোড করা যায়। সেটা কিভাবে, সেখানে ডাউনলোড অপশান রয়েছে, সেখান থেকে ডাউনলোড, কিংবা কোনো অনলাইন দোকান থেকেও এটা করে নিতে পারো যে আধার নাম্বারগুলো দেখা যাচ্ছে না, লাস্ট 4টে সংখ্যা দেখা যাচ্ছে, সেই রকম ডাউনলোড করে সেখান থেকে জেরক্স কপি একটা কাছে রেখে দেবে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে, কোনো জায়গায় কোনো হোটেলে যেতে হবে, সেখানে ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে ওটা কিন্তু গভর্নমেন্ট মানে সরকার অনুমতি দিত যে ওটাও কিন্তু চলবে। কোনো হোটেলওয়ালা বলবে না যে এটা আধার কার্ড অরিজিনালটা দিতে হবে, কিংবা জেরক্সটা এখানে পুরো আধার নাম্বার লেখা নেই কেন। সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট অনুমতি দিত। এটা কিন্তু লাস্ট 4টে সংখ্যা দেখা যাচ্ছে, সেই আধার ডাউনলোড করেও সেখান থেকে কিন্তু জেরক্স করেও দিতে পারো। তাহলে কি হলো, হোটেলে আমরা গেলে, কোনো জায়গায় ঘুরতে গেলে যদি আধার কার্ড ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাউনলোড করে সেই আধার কার্ডটা দেবো যেখানে 4টে সংখ্যা, লাস্ট 4টে সংখ্যা দেখা যাচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখা দরকার। এই হচ্ছে আমাদের এই যে কটা বিষয়গুলো আমি বললাম, এগুলো কিন্তু একটা খুব একটা ডিজিটাল মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডিজিটাল চাবি কাটিয়ে এটা সবার কাছে রাখা দরকার, সবাইকে কিন্তু জানা দরকার। এই জন্য যারা আমরা বারবার হোটেলে যেতে হয়, যাদের বারবার ট্রাভেল করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই পৌঁছানো উচিত। ওই জন্য সবাইকে বলছি যাদের এগুলো দরকার, আমি সবাইকে সবার কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, লাইক করবে, একটা সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত ভিডিও পেতে। আরেকটা জিনিস চিন্তা করে রাখবেন, এখন ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট কার্ডের কিন্তু লিমিট বাড়ানোর জন্য, গ্যাস বুকিংয়ের জন্য কিন্তু ফোন আসছে যে আমরা ওটিপি দিয়েছি, একটা ওটিপি গেছে, দেখো তোমার ক্রেডিট কার্ডের লিমিট বাড়বে। যাদের ক্রেডিট কার্ড রয়েছে তাদের কিন্তু জাস্ট শুধু মানে নিজের ডেট অফ বার্থটা শুনলেই কিন্তু সব কিছু করে রাখবে। ডেট অফ বার্থটা কিন্তু জানলেই মানে ক্রেডিট কার্ডের লিমিট কিন্তু তুলে নিতে পারে, সেখান থেকে টাকা কিন্তু তুলে নিতে পারে। সেই জন্যে যেখানে সেখানে নিজের ডেট অফ বার্থ বলবে না, কোনো ফোনে কোনো রকমের ওটিপি দেবে না, এটাও কিন্তু একটা ফাঁদ। বিভিন্ন রকমের অ্যাপসে যাবে না, কুকু টিভি
স্টোরি টিভি এই নিয়ে কিন্তু অটোপে নিয়ে আমার ভিডিও রয়েছে, যে অটোপে হয়ে গেলে কি করতে হবে সেই নিয়েও বিস্তারিত ভিডিও আছে। সেইগুলো আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নেবেন, যে জীবনে চলতে গেলে আমাদের কি লাগে, মানে জীবনে আমাদের চলাফেরার পথে আমাদের কোন ভুলগুলো হতে পারে সেই নিয়ে আমি বিস্তারিত বলেছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই নিজের মতামতটা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি কোনো রকমের মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুল করবে না, কমেন্টে জানাবে, আমি অবশ্যই যদি যতটা চেষ্টা করবো আমি উত্তর দেওয়ার জন্য যতটুকু আমি জানি। আজকের এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের অনেক বড় লং ভিডিও হয়ে গেল, কেউ কিছু মনে করো না।